এই গল্পটা শোনার জন্য কানের কাছে ফোনটা নিয়ে বসুন, কেউ যেন না শোনে। এই জীবনটা আসলে এক অদ্ভুত নদীর মতো, যেখানে স্রোত কখনো শান্ত থাকে না। আমার নাম অনুশ্রী। আমার বাড়ি বর্ধমানের দিকে, এক প্রত্যন্ত গ্রামে। আজ আমি আপনাদের আমার জীবনের এমনই এক গোপন অধ্যায়ের কথা বলবো, যা শুনলে হয়তো আপনাদের বুক ধড়ফড় করবে, কিন্তু এর প্রতিটি অক্ষর সত্যি। বিশ্বাস করুন, জীবনে এমন কিছু পথ থাকে যেখানে পা বাড়ানো একবার শুরু করলে সেখান থেকে ফেরা ভীষণ কঠিন, হয়তো অসম্ভব। যারা এসব গল্প শুনতে ভালোবাসেন, যারা জীবনের জটিল সম্পর্কগুলোর গভীরে ডুব দিতে চান, তাদের জন্য আজ আমি আমার নিজের জীবনের পাতাগুলো খুলে দিচ্ছি। এটা একটা সতেজ গল্প, যা আবেগের স্রোতে বারবার দিক পরিবর্তন করেছে, আর সমাজ তাকে আড়াল করে রেখেছে গভীর অন্ধকারের মধ্যে। আশা করি গল্পটা আপনাদের ভালো লাগবে। শেষ পর্যন্ত শুনবেন, আর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজও যখন আয়নার সামনে দাঁড়াই, ৪৫ পেরোনো শরীরেও নিজেকে ঠিক ৪০-এর নিচে মনে হয়। পাতলা কোমরটা শাড়ির ভাঁজে আজও সুন্দরভাবে সেজে থাকে। সেদিনও আমি এমনই একখানা পাট ভাঙা নীল রঙের শাড়ি পরেছিলাম, আঁচলটা আলতো করে কাঁধের ওপর দিয়ে ফেলে ঘরের কাজ করছিলাম। আমার বর অফিস চলে গিয়েছিল, শ্বশুর শাশুড়ি গ্রামের বাড়িতে একটা পুজো দেখতে গিয়েছিলেন, আর একমাত্র ছেলেটা তখনও হোস্টেলে পড়ত। ফাঁকা বাড়িতে আমি একাই ছিলাম, নিজের মনে গুনগুন করে গান গাইছিলাম, আর রান্নাঘরের তাকে রাখা নতুন জার্নালটায় কিছু কথা লিখছিলাম। তখনও বুঝিনি আমার জীবনের সেই জার্নালটার ভেতরের পৃষ্ঠাগুলো খুব তাড়াতাড়ি এমন এক কালিতে ভরে উঠবে যা কেউ পড়তে সাহস করবে না। সেদিনটা ছিল শ্রাবণের শুরু, টিপটিপ বৃষ্টি পড়ছিল বাইরে। এই বর্ষার দিনগুলোই হয়তো এমন এক মায়াজাল বনে যেখানে মন এমনিতেই দুর্বল হয়ে পড়ে। ভেজা আবহাওয়ার একটা অদ্ভুত মাদকতা আছে, যা মনের ভেতরের অপ্রকাশিত আকাঙ্ক্ষাগুলোকে উস্কে দেয়। আর সেই মুহূর্তেই দরজায় কড়া নাড়ার শব্দ। ভেবেছিলাম হয়তো পাশের বাড়ির কেউ। দরজা খুলে দেখি আমার ছোট দেবর, অভ্র। সাধারণত ও এত সকালেই আসতো না। অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, কিরে অভ্র, এত সকালে? সব ঠিক আছে তো? অভ্রর চোখে এক অদ্ভুত দ্যুতি ছিল, যা আমি আগে কখনো দেখিনি। একটা ভেজা মিষ্টি হাসি দিয়ে বলল, ভাবি, মা বাবার জন্য কিছু ফল আর মিষ্টি দিতে এসেছিলাম। ওরা তো ফিরবে না আজ, ভেবেছিলাম আপনি হয়তো একা আছেন, তাই। ওর কথা শেষ হওয়ার আগেই আমি একটু চমকে উঠলাম। একা আছি জেনে ও এসেছে? আমার ভেতরে একটা অজানা অনুভূতি খেলে গেল। ওকে ঘরে আসতে বললাম। আমাদের পরিবারটা বেশ বড়, আর আমরা সবাই একান্নবর্তী। অভ্র আমার বরের ছোট ভাই, আমার চেয়ে প্রায় ৮-১০ বছরের ছোট হবে। ওকে আমি ছোট ভাইয়ের মতোই দেখতাম, আদর করতাম, শাসন করতাম। কিন্তু গত কয়েক মাস ধরে অভ্রর আচরণে একটা সূক্ষ্ম পরিবর্তন লক্ষ্য করছিলাম। আমার দিকে ওর তাকানোটা কেমন যেন গভীর হয়ে উঠছিল। আগে যেমন মজা করে কথা বলতো, ইদানিং যেন ওর কথায় একটা আলাদা ইঙ্গিত থাকত। ওর চোখ জোড়া আমার শরীরের প্রতি, আমার চলাফেরার প্রতি অতিরিক্ত সজাগ থাকত। আমি এড়িয়ে চলার চেষ্টা করতাম, নিজেকে বোঝাতাম হয়তো আমারই ভুল, কিন্তু মনের কোণে একটা অস্বস্তি দানা বাঁধছিল। সেদিন সকালে যখন অভ্র এলো, ওর ভেজা শরীর থেকে একটা মিষ্টি সোঁদা গন্ধ আসছিল। ওর চুলগুলো ভিজে কপালের উপর লেপটেছিল, চোখে একটা অন্যরকম উৎসুক্য। আমি ওকে বললাম, ভেতরে আয়, কাপড় বদলাবি নাকি? ভেজা কাপড়ে ঠান্ডা লেগে যাবে। ও মাথা নাড়ল, না ভাবি, ঠিক আছে, এমনিতেই একটু চা খেতে এলাম। আমার বুকটা ধুকপুক করে উঠল। চা খেতে এসেছে নাকি অন্য কিছু? অভ্র রান্নাঘরের দিকে এগিয়ে যেতে যেতে কেমন যেন একটু বেশি আমার দিকে তাকিয়েছিল। আমার নীল শাড়ির আঁচলটা হয়তো একটু সরে গিয়েছিল, আর ওর চোখের দৃষ্টিটা ঠিক সেখানেই আটকে ছিল। আমার ভেতরে একটা কাঁপন সৃষ্টি হয়েছিল, যা আমি অনেক দিন অনুভব করিনি। আমি অভ্রকে বসার ঘরে বসতে বললাম, আর চা বানাতে রান্নাঘরে গেলাম। কিন্তু আমার মনটা কেবল অভ্রর কথা আর ওর চোখের দৃষ্টিতেই আটকে ছিল। চা বানাতে গিয়ে আমি যেন নিজেকেই হারাতে শুরু করেছিলাম। আমার বর ঋত্বিক ভীষণ ভালো মানুষ, কিন্তু গত কয়েক বছর ধরে আমাদের সম্পর্কে সেই উষ্ণতা আর উচ্ছ্বাস ছিল না। জীবনের একঘেয়েমি আর দায়িত্বের ভিড়ে আমাদের ভালোবাসা যেন ফিকে হয়ে গিয়েছিল। ঋত্বিক অফিসার নিজের জগৎ নিয়ে ব্যস্ত থাকত, আর আমি গৃহিণী হিসেবে আমার সংসার, ছেলে আর সামাজিক কর্তব্য পালন করতাম। কিন্তু একজন নারীর যে আরও কিছু আকাঙ্ক্ষা থাকে, মনের গহীনে কিছু সুপ্ত বাসনা লুকিয়ে থাকে, সেগুলোর দিকে কেউ তাকিয়ে দেখত না। অভ্রর চোখে আমি সেই আকাঙ্ক্ষার প্রতিচ্ছবি দেখতে পেতাম, যা আমার ভেতরের এক ঘুমন্ত সত্তাকে জাগিয়ে তুলছিল। যখন চা নিয়ে ঘরে ফিরলাম, অভ্র তখন আমার সেই জার্নালটা হাতে নিয়ে দেখছিল। একটু অপ্রস্তুত হয়ে বললাম, কিরে, ওটা দেখছিস কেন? ও মিষ্টি হেসে বলল, না ভাবি, এমনিতেই,
আপনি এত সুন্দর লেখেন জানতাম না তো। ওর এই সামান্য প্রশংসা আমার মনে এক নতুন সুর বাজিয়ে তুলল। আমি চায়ের কাপটা ওর হাতে দিতে গিয়ে দেখলাম ওর হাতটা কেমন যেন কাঁপছে। স্পর্শটা ছিল ক্ষণিকের, কিন্তু আমার পুরো শরীরে এক বিদ্যুতের শিহরণ খেলে গেল। ওর উষ্ণ হাতের স্পর্শ আমার আঙ্গুলে একটা অদ্ভুত চাঞ্চল্য তৈরি করেছিল। আমি তাড়াতাড়ি হাত সরিয়ে নিলাম। এরপর থেকে অভ্রর আসা যাওয়া যেন একটু বেশিই বাড়তে লাগলো। কখনো কোনো ছুতোয়, কখনো শুধু গল্প করার জন্য। ও আমার পাশে বসে অনেক কথা বলতো। আমার ভালো লাগা, খারাপ লাগা, আমার ছোটবেলার গল্প সব শুনতো মনোযোগ দিয়ে। ঋত্বিক যেখানে আমার ছোট ছোট আবেগগুলোকে তুচ্ছ জ্ঞান করত, অভ্র সেখানে আমার প্রতিটি কথাকে গুরুত্ব দিত। ও আমার পছন্দের খাবার আনতো, আমার প্রিয় গান শুনিয়ে শোনাতো, এমনকি আমার শাড়ির রং নিয়েও প্রশংসা করত। একটা সময় পর আমি বুঝতে পারলাম আমি অভ্রর প্রতি ঝুঁকে পড়ছি। আমার মনের দুর্বলতার সুযোগ নিয়ে অভ্র যেন আমার ব্যক্তিগত সীমানার আরও ভেতরে ঢুকতে চাইছিল। এক রাতে ঋত্বিক যখন গভীর ঘুমে অচেতন, তখন আমার ফোনে অভ্রর মেসেজ এলো, ভাবি আপনার ঘুম ভেঙেছে, একটু কথা বলতে পারি? আমার হাত কাঁপছিল। আমি কিছুক্ষণ ইতস্তত করে জবাব দিলাম, এত রাতে কি হয়েছে? ও লিখল, কিছু হয়নি, শুধু আপনার কথা শুনতে ইচ্ছে করছে। আমার বুকটা ধরফর করছিল। আমি বুঝতে পারছিলাম আমি এক গভীর খাদে পা রাখতে চলেছি। তবুও আমি ওর মেসেজের জবাব দিলাম। আর সেই রাত থেকে আমাদের মধ্যে শুরু হলো এক গোপন অভিসার, যা শুধু কথার মাধ্যমে হলেও আমাদের মনের গভীরে এক অন্যরকম ঘনিষ্ঠতা তৈরি করছিল। এরপর একদিন বিকেলে যখন আমি বারান্দায় দাঁড়িয়েছিলাম, অভ্র হঠাৎ করেই চলে এলো, হাতে এক প্যাকেট ফুচকা আর কোল্ড ড্রিঙ্কস। ভাবি চলেন ফুচকা খাই। আমি হেসে বললাম, একা একা? ও চোখ টিপে বলল, আর আমি নেই? আমরা বারান্দায় বসে ফুচকা খাচ্ছিলাম আর গল্প করছিলাম। হাসাহাসির মাঝেই হঠাৎ করে ওর হাতটা আমার হাতের ওপর চলে এলো। আমি চমকে উঠলাম, কিন্তু হাতটা সরালাম না। ওর হাতের উষ্ণতা আমার পুরো শরীরে ছড়িয়ে পড়ছিল। আমার মনে হচ্ছিল যেন আমার বহুদিনের জমে থাকা মরুভূমিতে এক পশলা বৃষ্টির মতো কিছু একটা ঘটছে। অভ্র আমার দিকে তাকিয়েছিল, ওর চোখে ছিল এক গভীর আকুতি। ও আলতো করে আমার হাতটা ধরে আমার আঙ্গুলগুলোর ওপর ওর আঙ্গুল বোলাচ্ছিল। আমার ভেতরটা কেমন যেন তোলপাড় করছিল। ঋত্বিকের সাথেও এমন ঘনিষ্ঠতা যেন বহু বছর আগে হারিয়ে গেছে। আমার মনটা দ্বিধাদ্বন্দ্বে ডুবে যাচ্ছিল। এই স্পর্শটা ভুল, এটা পাপ, তবুও কেন জানি ভালো লাগছিল। সেই দিনের পর থেকে অভ্রর সাহস যেন আরও বেড়ে গিয়েছিল। ও মাঝে মধ্যেই আমার কাছাকাছি আসার চেষ্টা করত। কখনো আমার পিঠের ওপর হাত রেখে সরে যেত, কখনো আমার চুলের গন্ধ নিত বলে ফিসফিস করে বলতো। আমি নিজেকে বোঝাতাম এটা শুধুই স্নেহ, কিন্তু আমার মন জানত এটা স্নেহের চেয়েও অনেক বেশি কিছু। এক দুপুরে ঋত্বিক কাজে বেরিয়েছিল আর আমি রান্না করছিলাম। হঠাৎ রান্নাঘরে অভ্রর আগমন। আমার আঁচলটা কোমরে বাঁধা ছিল আর আমি ঘামে ভেজা ছিলাম। ও আমার পেছনে এসে দাঁড়ালো আর আমার কাঁধে আলতো করে হাত রাখল। ভাবি কিছু সাহায্য করব? ওর কণ্ঠস্বর কেমন যেন ভারী শোনাচ্ছিল। আমি চমকে উঠে ঘুরে দাঁড়ালাম। আমাদের দূরত্ব তখন প্রায় নেই বললেই চলে। ওর চোখ জোড়া আমার খোলা পিঠের দিকে ছিল। আমার নিঃশ্বাস বন্ধ হয়ে এলো। আমি দ্রুত আঁচলটা ঠিক করতে চেষ্টা করলাম, কিন্তু ওর হাতটা আমার কোমর থেকে কাঁধের উপর দিয়ে আরও একটু উপরের দিকে উঠে এলো। এত কাজ করেন, শরীর খারাপ হয়ে যাবে তো? ওর কথাগুলো যেন অজুহাত ছিল, আর ওর চোখ জোড়া আমার শরীরের ভাঁজে আটকে ছিল। আমি ভয়ে আর অস্বস্তিতে কাঁপছিলাম, তবুও কেন জানি ওর থেকে দূরে সরে যেতে পারছিলাম না। ওর ঘনিষ্ঠতা, ওর স্পর্শ আমার ভেতরের এক গভীর শূন্যতাকে পূরণ করছিল। সেই মুহূর্তে আমার মনে হয়েছিল যেন আমার সমস্ত প্রতিরোধ ভেঙে পড়ছে। সেই দিনের ঘটনাটা একটা নতুন মাত্রা যোগ করেছিল আমাদের সম্পর্কে। এরপর থেকে আমাদের মধ্যে শারীরিক নৈকট্য ক্রমশ বাড়তে লাগলো। কখনো অজুহাতে, কখনো সুযোগ বুঝে অভ্র আমাকে ছুঁয়ে দিত। সেই স্পর্শগুলো কখনো ছিল আদরের, কখনো ছিল উত্তেজনা, আর কখনো ছিল গভীর আকাঙ্ক্ষা। আমি জানতাম আমি যা করছি তা অন্যায়, কিন্তু আমি যেন নিজেকে আটকাতে পারছিলাম না। আমার একাকিত্ব, ঋত্বিকের উদাসীনতা আর অভ্রর নিবিড় মনোযোগ, এই সব কিছু আমাকে এক নিষিদ্ধ সম্পর্কের দিকে ঠেলে দিচ্ছিল। অভ্র আমার মানসিক দুর্বলতার পুরোপুরি সুযোগ নিচ্ছিল। ও আমাকে বোঝাতে লাগলো যে আমি কতটা সুন্দরী, কতটা আকর্ষণীয়, যা ঋত্বিক বহু বছর ধরে আমাকে বোঝায়নি। ও আমাকে বোঝাতো এই সংসারে আমি কতটা অবহেলিত, আর ও কিভাবে আমার সব কষ্ট বোঝে। ওর কথায়, ওর স্পর্শে আমি যেন এক নতুন জীবনের স্বাদ পাচ্ছিলাম। আমাদের এই গোপন অভিসার চলতেই থাকলো। দিনের পর দিন, রাত পর রাত আমাদের মেসেজ চালাচালি, ফোন আলাপ
আর সুযোগ পেলেই একে অপরের ঘনিষ্ঠ সান্নিধ্য। আমি ঋত্বিকের সাথে স্বাভাবিক থাকার চেষ্টা করতাম, কিন্তু আমার মনের ভেতরে যে অন্য এক মানুষ বাসা বেঁধেছিল তাকে লুকানো কঠিন হয়ে উঠছিল। আমার মনে সবসময় একটা ভয় থাকতো, যদি কেউ জেনে যায়। কিন্তু সেই ভয়ের চেয়েও বেশি ছিল অভ্রর প্রতি আমার টান। ও আমাকে এমন এক জগতে নিয়ে গিয়েছিল যেখানে আমি শুধু অনুশ্রী ছিলাম, কারো স্ত্রী বা পুত্রবধূ নই, শুধু এক নারী যার নিজস্ব আকাঙ্ক্ষা আছে। কিন্তু এই লুকোচুরি খেলাটা কি আর চিরকাল চলে? একদিন বিকেলে যখন অভ্র আমার ঘরে আমার পাশে বসে গল্প করছিল আর ওর হাতটা আমার হাতের উপর রাখা ছিল, হঠাৎ কলিং বেলের শব্দ। আমার বুকটা ধক করে উঠল। ঋত্বিক, ও তো এত তাড়াতাড়ি ফেরে না। আমি অভ্রকে ইশারায় পাশের ঘরে লুকিয়ে যেতে বললাম। ও দ্রুত সরে গেল। আমি তাড়াতাড়ি নিজেকে সামলে দরজা খুললাম। ঋত্বিক এক পরিচিত বন্ধুকে নিয়ে এসেছিল। ও ঘরে ঢুকেই বলল, অভ্রর প্রতি আমার আবেগ যতই গভীর হোক না কেন, এই সম্পর্কটা কোনোভাবেই সমাজের চোখে বা আমার নিজের বিবেকের কাছে সঠিক ছিল না। সেই দিন রাতের পর থেকে আমার মনটা কেমন যেন অস্থির হয়ে থাকত। অভ্র আমাকে বারবার বোঝানোর চেষ্টা করত যে সব ঠিক আছে, কিন্তু আমার ভেতরে একটা অপরাধবোধ মাথাচাড়া দিয়ে উঠছিল। আমি বুঝতে পারছিলাম আমাদের এই সম্পর্কটা আমাদের দুজনের জীবনকেই ধ্বংস করে দেবে। এই তীব্র আকর্ষণ একসময় বিষ হয়ে দেখা দেবে। একদিন আমি অভ্রকে স্পষ্ট করে বললাম, আমাদের যা হয়েছে তা ভুল, এটা আর চলতে পারে না। ও প্রথমে আমার কথা বিশ্বাস করতে চায়নি, রাগ দেখিয়েছিল, হুমকিও দিয়েছিল, যদি আমি তোমাকে ছেড়ে যাই তাহলে আমি সবাইকে সব বলে দেব। ওর এই কথাগুলো আমার মনে ভীষণ আঘাত করেছিল। যে মানুষটাকে আমি একসময় আমার সান্ত্বনার আশ্রয় মনে করেছিলাম, সেই মানুষটাই আজ আমাকে আবেগপ্রবণ ব্ল্যাকমেইল করছে। আমি বুঝলাম এই সম্পর্কের গভীরে ভালোবাসা নয়, বরং ছিল এক ধরনের মোহ আর সুযোগ সন্ধানী মানসিকতা। আমি তখন আর পিছিয়ে থাকতে পারিনি। নিজের সম্মান আর সংসারের ভবিষ্যৎ নিয়ে আমি দৃঢ় প্রতিজ্ঞা করলাম। আমি অভ্রকে স্পষ্ট জানিয়ে দিলাম, যা হয়েছে তা নিয়ে কাউকে কিছু বলতে হলে বলুক, কিন্তু আমি এই সম্পর্কের বাঁধন থেকে নিজেকে মুক্ত করবই। আমি জানতাম হয়তো অনেক কিছুর সম্মুখীন হতে হবে আমাকে, হয়তো সমাজে আমার নামে কলঙ্কও রটতে পারে, কিন্তু নিজের বিবেকের কাছে পরিষ্কার থাকতে চেয়েছিলাম। ধীরে ধীরে আমি অভ্রকে এড়িয়ে চলতে শুরু করলাম। প্রথম দিকেও অনেক চেষ্টা করেছে আমার সাথে যোগাযোগ করার, কিন্তু আমি ওর সব রকম প্রচেষ্টা ব্যর্থ করে দিয়েছি। ফোন নম্বর পরিবর্তন করেছি, ওর সাথে দেখা করা বন্ধ করে দিয়েছি, এমনকি শ্বশুর শাশুড়িকে গ্রামে পাঠানোর অজুহাতে আমি নিজে ওদের সাথে বেশ কিছুদিন গ্রামে কাটিয়েছি, যাতে অভ্রর থেকে দূরে থাকতে পারি। এই যাত্রায় আমি অনেক কষ্ট পেয়েছি, অনেক রাত না ঘুমিয়ে কাটিয়েছি। আমার মনটা ভীষণ হতাশায় ডুবে গিয়েছিল। মনে হয়েছিল আমি কি ঋত্বিকের সাথে যা করেছি তার জন্য শাস্তি পাচ্ছি, নাকি আমার নিজের দুর্বলতার ফল এটা। জীবনের এই ঘটনাটা আমাকে অনেক কিছু শিখিয়েছে। মানুষের মনের দুর্বলতা কিভাবে ভুল পথে চালিত করতে পারে, কিভাবে এক মুহূর্তের আবেগ সমস্ত জীবনকে ওলটপালট করে দিতে পারে, তা আমি নিজের চোখে দেখেছি। সেই দিনের পর থেকে আমি নিজেকে আরও বেশি করে নিজের দিকে মনোযোগী করেছি, নিজেকে আরও শক্তিশালী করার চেষ্টা করেছি। আমি ঋত্বিকের সাথে আমাদের সম্পর্কটাকে নতুন করে গড়ে তোলার চেষ্টা করছি, আমাদের পুরনো ভালোবাসা ফিরিয়ে আনার চেষ্টা করছি। আমি জানি অতীতকে ভোলা যায় না, কিন্তু অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যাওয়া যায়। আমাদের সমাজে এমন অনেক সম্পর্ক আছে যা বাইরে থেকে শান্ত দেখালেও ভেতরে ভেতরে এক অদ্ভুত আলোড়ন বয়ে চলে। মনের দুর্বলতা আর একাকিত্ব আমাদের অনেক সময় ভুল পথে ঠেলে দেয়। তাই আমার গল্প থেকে যদি আপনারা কোনো শিক্ষা নিতে চান, তবে তা এটাই যে জীবনের পথ চলার সময় নিজের আবেগ আর বিবেককে সবসময় সঠিক পথে চালিত করবেন। যে কোনো সম্পর্কের সীমানা অতিক্রম করার আগে একবার ভাববেন এর ফল কি হতে পারে, কারণ কিছু ভুল এমন হয় যার মাসুল সারা জীবন বয়ে বেড়াতে হয়। নিজেকে, নিজের পরিবারকে এবং নিজের সম্মানকে সবসময় গুরুত্ব দিন, এটাই জীবনের সবচেয়ে বড় সত্য।